আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাশ্মীরে মসজিদের ভিতর গুলি চালিয়ে 7 স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারত। ইসরায়েলকে ইহুদিদের ভূখণ্ড মনে না করলে মুসলিমদের বিতাড়িত করার হুমকি। রাফাল যুদ্ধবিমান নিয়ে বড় ধরনের বিপাকে ভারত। বিস্তারিত সংবাদে জানবেন করোনার নতুন ঢেউ শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক। কঙ্গোতে বাস উল্টে আগুন লেগে পুড়ে মরল 40 যাত্রী। বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের যুক্তরাষ্ট্রের সতর্কতা। সবশেষ সংবাদে জানবেন ফ্রান্স 15 বছর বয়সেই যৌন সম্পর্ক স্থাপনের অনুমতি দেয়, তবে 18 বছরের আগে হিজাব নিষিদ্ধ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কাশ্মীরে মসজিদের ভিতর গুলি চালিয়ে 7 স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারত। কাশ্মীরের শোপিয়ানের একটি মসজিদের ভিতর গুলি চালিয়ে 7 জন স্বাধীনতাকামী যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার দক্ষিণ শোপিয়ানে ভারতীয় বাহিনী স্বাধীনতাকামীদের উপর এই হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের তথ্যমতে জানা যায়, ভারত নিয়ন্ত্রিত পুলিশ প্রথমে স্বাধীনতাকামী যোদ্ধাদের আত্মসমর্পণ করার জন্য বলে, কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা আত্মসমর্পণ করতে চাননি। এরপর তাদেরকে মসজিদ থেকে বের করতে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হয়। জানা যায় মসজিদের ভিতরেই স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে ভারতীয় বাহিনীর সংঘর্ষ শুরু হয় এবং সেখানেই 5 জন স্বাধীনতাকামীকে গুলি করে হত্যা করা হয়। পরে আত্মরক্ষার জন্য চেষ্টাকালে বাকি 2 জনকেও হত্যা করে দখলদার ভারতীয় বাহিনী। ইসরায়েলকে ইহুদিদের ভূখণ্ড মনে না করলে মুসলিমদের বিতাড়িত করার হুমকি। উগ্র ইহুদিবাদী দল রিলিজিয়াস জায়নিস্ট পার্টির প্রধান ও নেসেট সদস্য বেজালেল স্মোট্রিচ বলেছেন, যে সকল মুসলিম ইসরায়েলকে ইহুদিদের ভূখণ্ড বলে মনে করবে না তাদেরকে বিতাড়িত করা হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই হুমকি দেন তিনি। এর আগে বৃহস্পতিবার রেডিও 103 FM-এ এক সাক্ষাৎকারে নেসেটের আরব সদস্য আহমেদ তিবিকে সাবিত শহরের প্রধান ইহুদি রাব্বি স্যামুয়েল ইলিয়াহুর এক মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়। 2019 সালের ওই মন্তব্যে রাব্বি স্যামুয়েল ইলিয়াহু বলেন, এ ভূখণ্ড আরবদের বের করে দিয়েছি। আহমেদ তিবি বলেন, স্যামুয়েল ইলিয়াহু একজন চরম বর্ণবাদী পরিত্যক্ত ব্যক্তি। আমি তাকে ঘৃণা করি এবং এড়িয়ে চলি। একজন ইহুদি রাব্বি এভাবে কথা বলতে পারে না। যিনি একজন শেখ ইহুদিদের সম্পর্কে এমন কথা বলতেন তবে তারও নিন্দা করা উচিত। যদি একজন শেখ ইহুদিদের সম্পর্কে এমন কথা বলতেন তবে তারও নিন্দা করা উচিত। এই বক্তব্য দেওয়ার পরই বেজালেল স্মোট্রিচ ইহুদি রাব্বি সাবেত স্যামুয়েল ইলিয়াহুকে সমর্থন করে টুইট করেন। তিনি টুইটারে লিখেছেন, একজন সত্যিকারের মুসলিমের জানা উচিত ইসরায়েলের এই ভূখণ্ড একমাত্র ইহুদিদের। সময়ের সাথে সাথে আপনার মতো আরব ও যারা এই বিষয়টি স্বীকার করবে না তারা এখানে থাকবে না। ইহুদি রাব্বি স্যামুয়েল ও তার অনুসারীরা এই বিষয়টি নিশ্চিত করেন। এসবের কথার জবাবে আরব নেতা আহমেদ তিবি বলেন, এটা আমাকে আনন্দিত করে যে আপনারা আরবদের সমর্থন ছাড়া মন্ত্রী হতে পারছেন না। তিনি জার্মান ভাষায় আরও বলেন, আপনি একজন বর্ণবাদী। নেসেটের নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতার সংকটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল আরব দলগুলোর সমর্থন চাচ্ছেন যাতে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। ইসরায়েলি আইন অনুসারে দেশটিতে সরকার গঠন করতে নেসেটে 61 সদস্যের সমর্থন অর্জন করতে হয়। রাফাল যুদ্ধবিমান নিয়ে বড় ধরনের বিপাকে ভারত। ফ্রান্সের কাছ থেকে রাফাল জঙ্গি বিমান কিনে উল্টো বিপাকে পড়েছে ভারত সরকার। পাকিস্তান ও চীনকে সামনে রেখে এই অত্যাধুনিক বিমান কিনেছিল ভারত। ফ্রান্স থেকে বিমানগুলো আসতেও শুরু করেছে। বেশ কয়েকটি বিমান বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে, কিন্তু তবুও নতুন করে বিপাকে পড়েছে ভারত সরকার এই বিমান নিয়ে। কলকাতা ভিত্তিক সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফাল বিতর্কে যেন কিছুতেই ইতি পড়ছে না। সুপ্রিম কোর্টের ক্লিন চিটের পর যে বিতর্ক 2019 সালে ধামাচাপা পড়ে গেছে বলে মনে করা হচ্ছিল তা যেন পুনরুজ্জীবিত হচ্ছে মিডিয়াপার্ট নামের ফ্রান্সের এক সংবাদ মাধ্যমের একের পর এক বিস্ফোরক দাবিতে। এর আগে ওই সংবাদ মাধ্যমটি দাবি করেছিল রাফাল চুক্তিতে ভারতীয় মধ্যস্থতাকারীকে 10 লক্ষ ইউরো উপহার দিয়েছিল ফরাসি সংস্থা দ্য সল্ট। এবার আরও বিস্ফোরক দাবি করেছে ওই সংবাদ মাধ্যম। তাদের দাবি,
রাফালে চুক্তির আগে কোটি কোটি টাকার বিনিময়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি ফ্রান্সের সংস্থাটির কাছে ফাঁস করেছিলেন চুক্তির মিডলম্যান সুসেন গুপ্তা। মিডিয়াপার্ট নামের ওই ফ্রান্সের সংবাদ মাধ্যমের দাবি, ফ্রান্সের সংস্থা দাসাল্ট ও তাদের সঙ্গী সংস্থা থেল বিদেশের একাধিক অ্যাকাউন্ট এবং ভুয়া আকাজ সংস্থার মাধ্যমে মোট $146 লাখ ভারতীয় মধ্যস্থতাকারী সুসেন গুপ্তাকে দিয়েছে। সিঙ্গাপুরের একাধিক অকেজ সংস্থার মাধ্যমে এই টাকা সুসেন এবং তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে দাসল্ট ও থেল। এর পরিবর্তে সুসেন গুপ্তা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন তথ্য তুলে দিয়েছেন দাসল্টের হাতে। সুসেনের দেওয়া তথ্য হাতে পাওয়ায় ভারত সরকারের সঙ্গে রাফালের দর কষাকষিতে সুবিধা পেয়েছে ফ্রান্সের সংস্থাটি। আসলে রাফালের দর কষাকষির ক্ষেত্রে ভারত সরকারের প্রতিনিধিরা কি অবস্থান নেবেন এবং কতটা নমনীয় হবে, সুসেন গুপ্তা এই তথ্য আগেই দিয়ে দেয় ফ্রান্সের সংস্থাটিকে। ফলে তারা সেই মতো এই ফাইটার জেটগুলোর দাম নিজেদের পক্ষে বাড়িয়ে নেয় বলে অভিযোগ ফ্রান্সের এই সংবাদ মাধ্যমটির। মিডিয়াপার্টের দাবি, তাদের হাতে এই গোটা কেলেঙ্কারি সংক্রান্ত যাবতীয় নথি আছে। দাসল্ট কিভাবে সুসেন গুপ্তাকে টাকা দিল ওই সব নথিও আছে তাদের হাতে। সংবাদ প্রতিদিনের ওই প্রতিবেদনে বলা হয়, মিডিয়াপার্টের এই দাবি যদি সত্যি হয় তাহলে কংগ্রেস সদস্য ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধী এই চুক্তিতে বড়সড় দুর্নীতির যে অভিযোগ করেছিলেন তা আংশিকভাবে হলেও সত্যি প্রমাণিত হবে। যদিও দাসল্টের পক্ষ থেকে রাহুলের এই অভিযোগ ইতিমধ্যেই অস্বীকার করা হয়েছে। ওই সংস্থাটি জানিয়েছে, ভারত সরকারের সঙ্গে তাদের চুক্তিতে নিয়মভঙ্গের যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। দাসল্ট ফ্রান্স সরকারের যাবতীয় নিয়ম মেনেই ভারতের সঙ্গে এই চুক্তি করেছে। তাছাড়া এই চুক্তির আলোচনা হয়েছে সরাসরি দুই সরকারের মধ্যে, তাই এই ধরনের নিয়মভঙ্গের প্রশ্নই ওঠে না। করোনার নতুন ঢেউ শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক। কোভিড-19 আতঙ্কের মাঝেই ভারতে আছড়ে পড়েছে করোনা দ্বিতীয় ঢেউ। ফলে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, মারাও যাচ্ছে। বিশেষজ্ঞদের একটি রিপোর্ট অনুযায়ী করোনার এই দ্বিতীয় ঢেউ বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হিসেবে প্রমাণিত হচ্ছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক করোনা দ্বিতীয় ঢেউ বাচ্চাদের জন্য কেন মারাত্মক এবং এর লক্ষণ কী। করোনার প্রথম ঢেউ বাচ্চাদের জন্য কম বিপজ্জনক ছিল। ওই সময় প্রাপ্তবয়স্কদের তুলনায় বাচ্চাদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কম ছিল। তবে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকারক। বিশেষজ্ঞরা বিশ্বাস করছে যে এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মানুষের মধ্যে 1 বছর আগে আতঙ্ক ফিরিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, করোনা দ্বিতীয় ওয়েভ গতবারের তুলনায় এবারের বাচ্চারা অনেক বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছে। এটি কেবলমাত্র ইমিউন সিস্টেমকে দুর্বল করে তুলছে না, পাশাপাশি এটি রিসেপ্টরস এর সাথে মিলে শরীরে আরও দ্রুত ছড়াচ্ছে। তাই পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এটি বাচ্চাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে 2 থেকে 16 বছর বয়সের বাচ্চারা বেশি সংক্রমিত হচ্ছে। জার্নাল অফ ট্রপিক্যাল পেডিয়াট্রিক্সের রিপোর্ট অনুসারে 3 জনের মধ্যে 1 বাচ্চার মধ্যে এর লক্ষণ ও প্রকোপ অধিক হচ্ছে। এক্ষেত্রে এটি হালকাভাবে নেওয়ার পরিবর্তে বাচ্চাদের নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। কঙ্গোতে বাস উল্টে আগুন লেগে পুড়ে মরল 40 যাত্রী। কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত 40 যাত্রী পুড়ে মারা গেছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। দেশটির কিউলি প্রদেশের গভর্নর উইলি ইতসুন্ডালা রয়টার্সকে বলেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে 6 ঘন্টার দূরত্বের কিউয়া গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি ঘটে। গভর্নর ইতসুন্ডালা বলেন, সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই, সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া 31 জনের মধ্যে 9 জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি তাদের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করেছে। যদিও কারো বাংলাদেশ সফর অত্যাবশ্যকীয় হয়, তাহলে সফরের আগে তাকে অবশ্যই করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে সিডিসি। বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্যবিধি মানতে অবহেলা আর বিশেষজ্ঞদের উদ্বেগের মধ্যেই গত 1 সপ্তাহ ধরে সংক্রমণ ও মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে বলে উল্লেখ করেছে সিডিসি। সিডিসির নির্দেশনায় লেখা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এমনকি সম্পূর্ণরূপে টিকা নেওয়ার মানুষজনেরও করোনার নতুন ধরনের সংক্রমিত হওয়া ও তার বিস্তার ছড়ানোর ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণ এড়িয়ে চলা উচিত। নির্দেশনায়
আরও বলা হয়েছে যদি কারো বাংলাদেশ সফর আবশ্যকীয় হয় তাহলে সফরের আগে তাকে অবশ্যই করোনা টিকার 2টি অর্থাৎ সম্পূর্ণ ডোজ নিতে হবে। সব ভ্রমণকারীকে অবশ্যই হাত ধুতে হবে এবং মাস্ক পরতে হবে, এড়িয়ে চলতে হবে জনসমাগম। উল্লেখ্য, করোনা সংক্রমণ বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় সিডিসি দেশগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করেছে। এগুলো হলো নিম্ন, মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ। সিডিসির তালিকায় বাংলাদেশ রয়েছে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে। ফ্রান্স 15 বছর বয়সেই যৌন সম্পর্ক স্থাপনের অনুমতি দেয়, তবে 18 বছরের আগে হিজাব নিষিদ্ধ। পোশাক পরার বিষয়ে আইন তৈরি করে মুসলিম মহিলাদের জীবনকে আরও অতিষ্ঠ করে তুলেছে ফ্রান্স। ফ্রান্সের ইসলাম বিরোধী আইনগুলো মুসলমানদের জীবনকে আরও জটিল করে তুলতে পারে। ফরাসি সংসদে তোলা নতুন বিধিনিষেধকরণ আইনটি চূড়ান্ত হলে ইউরোপের মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের উপর নতুন করে আঘাত আসবে। তথাকথিত বিচ্ছিন্নতাবাদ বিল এর সর্বশেষ সংশোধনীতে 18 বছরের কম বয়সী মেয়েদের পাবলিক স্পেসে হিজাব পরতে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করা হবে। যদি এই নিষেধাজ্ঞায় মুসলিম মহিলাদের নির্দিষ্ট করা হয়নি, তবে এটি পরিষ্কার যে এর প্রধান লক্ষ্য মুসলিম মহিলারাই। আইনের আরেকটি তথাকথিত সংশোধনীতে দেখা যাবে যে মুসলিম মহিলারা বোরকা পরেন তারা তাদের শিশুদের নিয়ে স্কুলে যেতে পারবেন না। ফরাসি রাষ্ট্র কর্তৃক মুসলিম মহিলাদের উপর এমন আক্রমণের নিন্দা হয়েছে চারদিকে। একজন সমালোচক বলেছেন যে অল্প বয়সী মেয়েদের 15 বছরের মধ্যে যৌন সম্পর্কের বিষয়ে সম্মতি দেওয়া যেতে পারে, তবে রাষ্ট্র মেয়েদের হিজাব পরতে চায় কিনা তা বেছে নিতে দেয় না। এটি হিজাবের বিরুদ্ধে আইন নয়, এটি মুসলিমদের বিরুদ্ধে আইন, যোগ করেছেন তিনি।